হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা আমাদের যে পিওয়াইকিউ অ্যানালিসিস আমরা করছিলাম ডাব্লিউবিসি এসএসসি 2016 সালের এসএসটি বায়োলজি 11-12 ক্যাটাগরির যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রের পরবর্তী পার্ট 4 নিয়ে এসেছি আমরা। তো এখানে আমাদের 8টা প্রশ্ন আছে, এই 8টা প্রশ্ন আজকে আমরা ডিসকাস করব। তো শুরু করা যাক। তাহলে শুরু করার আগে তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে তোমরা এই ভিডিওগুলো পরপর তোমরা খুব সহজেই পেয়ে যাও। ওকে, শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে সার্টোলি কোষ। সার্টোলি কোষ কী? আমরা জানি যে শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার শুক্রাশয়ের প্রস্থচ্ছেদ করলে সেখানে আমরা দেখতে পারি শুক্রাশয়ের মধ্যে সেমিনিফেরাস নালিকা রয়েছে। আমি সেই স্ট্রাকচার আর করতে যাচ্ছি না। সেই সেমিনিফেরাস নালিকার ভেতরে আমার স্পার্মাটোগোনিয়াল মাদার সেল রয়েছে এবং মাঝে মাঝে পিলার লাইক কিছু সেলস রয়েছে যাদেরকে সার্টোলি সেল বলা হয়, তাই না? এরকম স্ট্রাকচার, এই ধরনের সেমিনিফেরাস টিবিউলের প্রতিটি সেমিনিফেরাস টিবিউলের এই ধরনের গঠন ছিল। এইখানে আমার স্পার্মাটোগোনিয়াল মাদার সেলগুলো ছিল এবং মাঝে মাঝে পিলার লাইক যে সেলগুলো ছিল, এই পিলার লাইক সেলগুলোকেই আমরা বলছিলাম সার্টোলি কোষ। এগুলো ছিল আমার সার্টোলি কোষ। এই সার্টোলি কোষে স্পার্মাটোজোয়াগুলো এসে অ্যাটাচ হতো। এই সার্টোলি কোষে কারা অ্যাটাচ হতো? স্পার্মাটোজোয়া বা ইম্যাচিওর স্পার্ম, এবং এইখান থেকে পরবর্তীতে আমার ম্যাচিওর স্পার্ম তৈরি হতো। তাহলে অপশানগুলো কী কী হবে? সার্টোলি কোষ কী বলছে? বর্ধিষ্ণু শুক্রকোষের জন্য পুষ্টিকোষ, বর্ধিষ্ণু ডিম্বকোষের জন্য পুষ্টিকোষ, এটা তো হবেই না। আচ্ছা, ডিম্বাশয়ের সাহায্যকারী কোষ, এই দুটো বাদ, বি আর সি বাদ। শুক্রাশয়ের সাহায্যকারী, শুক্রাশয়কে কোনো কাজে সাহায্য করছে না সার্টোলি কোষ, রাদার ইম্যাচিওর স্পার্মকে ম্যাচিওর হতে সাহায্য করছে। অর্থাৎ বর্ধিষ্ণু শুক্রকোষ যেটা বড় হচ্ছে সেই শুক্রকোষের জন্য পুষ্টি প্রদান করে সার্টোলি কোষ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন এ, বর্ধিষ্ণু শুক্রকোষের জন্য পুষ্টি কোষ। ওকে, সার্টোলি কোষ ছাড়াও আমরা জানি যে এইখানে আমাদের আরও সেমিনিফেরাস টিবিউলের মাঝখানে আরেক ধরনের কোষ থাকে যার নাম লেডিগের আন্তর্কোষ। এখানে কিছু কোষ থাকে যেগুলোকে কী বলা হয়? লেডিগের আন্তর্কোষ। এই লেডিগের আন্তর্কোষ থেকে কিন্তু আমার টেস্টোস্টেরন তৈরি হয়। লেডিগের আন্তর্কোষ, এই লেডিগের আন্তঃকোষ থেকে আমার কি তৈরি হয়? টেস্টোস্টেরন, যেটা মেল স্পেসিফিক হরমোন, পুং হরমোন অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল হরমোন। ওকে, তো নেক্সট প্রশ্নতে চলে যাই। নেক্সট প্রশ্ন বলছে দ্বিপদ নামকরণ কোন বইটিতে বর্ণনা করা আছে? দ্বিপদ নামকরণ অর্থাৎ বাইনোমিয়াল নোমেনক্লেচার কোন বইটিতে বর্ণনা করা আছে? প্রথম বইটির নাম বলেছে জেনেরা প্ল্যান্টেরাম, দ্বিতীয়টি হিস্টোরিয়া প্ল্যান্টেরিয়াম, তৃতীয়টি সিস্টেমা ন্যাচুরি এবং চতুর্থটি হচ্ছে ফ্লোরা জ্যাপোনিকা। দ্বিপদ নামকরণ মূলত প্রাণীদের নামকরণের উদ্দেশ্যেই কিন্তু করা হয়েছিল এবং দ্বিপদ নামকরণের প্রবক্তা ছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, আমরা জানি। তো ক্যারোলাস লিনিয়াস রচিত এখানে দুটো বই দেওয়া রয়েছে, একটা হচ্ছে জেনেরা প্ল্যান্টেরাম আর একটা হচ্ছে সিস্টেমা ন্যাচুরি। হিস্টোরিয়া প্ল্যান্টেরাম এটা কিন্তু দার্শনিক থিওফ্রাস্টেটাস তার রচিত, যিনি অ্যারিস্টটলের ছাত্র ছিলেন। ওকে, থিওফ্রাস্টেটাসের রচিত বই হচ্ছে হিস্টোরিয়া প্ল্যান্টেরাম, যেখানে বিভিন্ন উদ্ভিদদের নিয়ে আলোচনা করা হয়েছে। জেনেরা প্ল্যান্টেরাম এটা তো ক্যারোলাস লিনিয়াস বিভিন্ন উদ্ভিদের ক্লাসিফিকেশন করেছেন, তাদের যে সেক্স অর্গান অর্থাৎ যে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্রের সংখ্যার ভিত্তিতে প্ল্যান্টগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন জেনেরা প্ল্যান্টেরাম বইয়ে। হিস্টোরিয়া প্ল্যান্টেরিয়ামে বিজ্ঞানী কেন বলছি, দার্শনিক থিওফ্রাস্টাস উদ্ভিদদের আলোচনা করেছে। সিস্টেমা ন্যাচুরিতে বিভিন্ন প্রাণীদের দ্বিপদ নামকরণের ব্যাপারে আলোচনা করেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ফ্লোরা জ্যাপোনিকা এটিও একটি উদ্ভিদ সংক্রান্ত বই বা পুস্তক। নেক্সট প্রশ্নতে চলে যাই। নেক্সট প্রশ্ন আমাদের বলছে মিওসিসের কোন দশায় ডিএনএ প্রতিলিপিকরণ ঘটে? মিওসিসের কোন দশায়? এইখানে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন। মিওসিস, আমরা জানি যে মিওটিক ডিভিশন বা মিওসিস, সাপোজ এটা একটা সেল যার 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, মিওসিস জনন মাতৃকোষে হয়। তো জনন মাতৃকোষে যখন মিওসিস হয়, ওয়েদার ইন মেল অর ফিমেল, আমরা 2n সংখ্যক কোষ থেকে প্রথমে n সংখ্যক ক্রোমোজোমযুক্ত দুটো কোষ তৈরি হবে। এটাকে হ্রাস বিভাজন বলা হয়। এটাকে আমরা কি বলি? হ্রাস বিভাজন।
ওকে, এবার এইখান থেকে আবার দুটো সম আকৃতির কোষ তৈরি হয়, যেটাকে মিওসিস 2 বলা হয় বা সমবিভাজনও বলে। এটাকে আমরা কি বলি? সমবিভাজন। এবারে কথা হচ্ছে মিওসিস 1, মিওসিস 1, এটাকে আমরা মিওসিস 1 বলতে পারি, এটাকে মিওসিস 2 বলতে পারি। দুটো ক্ষেত্রে দেখো 2n সংখ্যক ক্রোমোজোম থেকে যখন n সংখ্যক ক্রোমোজোম হচ্ছে তখন কি আমার রেপ্লিকেশন করার প্রয়োজন আছে? নেই। ওকে, কিন্তু যখন মিওসিস 2 হচ্ছে, অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম থেকে আরও দুটো n সংখ্যক ক্রোমোজোম হবে, তখন কিন্তু আমার ক্রোমোজোমের সংখ্যাটা বৃদ্ধি করার প্রয়োজন আছে। তখন কিন্তু আমার ক্রোমোজোমের সংখ্যাটা বৃদ্ধি করার প্রয়োজন আছে। তাহলে মিওসিস 2-র ক্ষেত্রে মিওসিস 1 এবং মিওসিস 2, যেটাকে একটা মিওটিক ডিভিশনে ভাগ করা হয়, মিওসিস 2 এর ক্ষেত্রে আমার সেলের ডিভিশন করার প্রয়োজন হবে, মানে প্রত্যেক ক্ষেত্রে সেলের ডিভিশন হচ্ছে, ডিএনএর সংখ্যাটা বৃদ্ধি করার প্রয়োজন হবে। মিওসিস 1 বা হ্রাস বিভাজনের ক্ষেত্রে ডিএনএর সংখ্যা বৃদ্ধি করার কিন্তু প্রয়োজন পড়ছে না। কিন্তু মিওসিস 2 অর্থাৎ সমবিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা n ছিল, n থেকে আবার দুটো n সংখ্যক ক্রোমোজোম হলো, তাহলে এইখানে আমার রেপ্লিকেশন দরকার হবে, ডিএনএ রেপ্লিকেশন দরকার হবে, অর্থাৎ মিওসিস 2-তে হবে। মিওসিস 2 যখন ঘটবে তখন নিশ্চয়ই তার প্রোফেজ 1, মেটাফেজ 1, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2 কথাটা কিন্তু আমরা ব্যবহার করব। তো এখানে ইন্টারফেজ দশা মিওসিস 1 এর ক্ষেত্রেও ইন্টারফেজ হবে, মিওসিস 2 এর ক্ষেত্রেও ইন্টারফেজ হবে। তো ইন্টারফেজকে আমরা ধরছি না, বেসিক্যালি ইন্টারফেজের মধ্যেই আমার ঘটনাগুলো ঘটে, যে G1S G2 দশাগুলো ঘটে, সেখানে আমার ডিএনএ রেপ্লিকেশন হয়। কিন্তু বলছে মিওসিসের কোন দশায় হয়? প্রোফেজ 1, প্রোফেজ 1-এ হওয়ার কথাই নয়, কারণ এইখানে আমার হ্রাস হচ্ছে, সংখ্যা বৃদ্ধি হবে না। মেটাফেজ 2, অ্যানাফেজ, তাহলে এখানে মেটাফেজ 2 কোথায় ঘটবে? মিওসিস 2-তে ঘটবে। তাহলে আমি এখানে অপশন দেবো মেটাফেজ 2। বেসিক্যালি দেখতে গেলে পরে নর্মালি এটা মনে হবে যে ইন্টারফেজ দশা, কারণ ইন্টারফেজের আমরা কি দেখেছি? ইন্টারফেজ দশার G1S এবং G2, তাই না? এই তিনটা দশা, এস দশায় ডিএনএ রেপ্লিকেশন ঘটে, সেটা মাইটোসিস হোক মিওসিস হোক সবার ক্ষেত্রেই তাই। কিন্তু মিওসিসের ক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে মিওসিস 2 অর্থাৎ সমবিভাজনের সময়, যেখানে কিনা মেটাফেজ 2 হয়, সেই সময়টাতে কিন্তু ডিএনএর প্রতিলিপিকরণ ঘটতে পারে। তবে এখানে ইন্টারফেজ অপশনটাও হতে পারে। আমরা এখানে সঠিক অপশন দেবো মেটাফেজ 2। নাও নেক্সট কোয়েশ্চেন ইজ, উচ্চ তাপমাত্রায় উৎসেচকের বিক্রিয়ার হার হ্রাস পায় কারণ বর্ধিত উষ্ণতায়। যদি কোনো একটা উৎসেচক কাজ করছে, বিক্রিয়া করছে, সেখানে যদি টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হয়, আমরা জানি যে উৎসেচকের কতগুলো প্রপার্টি রয়েছে, যে উৎসেচক নির্দিষ্ট সাবস্ট্রেটের ওপর কাজ করে, যার তার উপর কাজ করতে পারে না। উৎসেচক নির্দিষ্ট পিএইচ মাত্রায় কাজ করে, উৎসেচক নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে। তাপমাত্রা বৃদ্ধি বা কমে গেলে কিন্তু উৎসেচকের কার্যকারিতা নষ্ট হয়। তো এখানে ওটাই বলেছে, উচ্চ তাপমাত্রায় উৎসেচকের বিক্রিয়ার হার হ্রাস পায় কারণ কাজ করতে পারে না। তার কারণ বর্ধিত উষ্ণতায় কি ঘটে? পিএইচ পরিবর্তন ঘটে না? পিএইচ তো একটা আলাদাই ফ্যাক্টর, তাই পিএইচের এখানে পরিবর্তন হওয়ার গল্প আসছে না। উৎসেচকের সক্রিয় স্থানের পরিবর্তন ঘটে, কারণ উৎসেচকের একটা অ্যাক্টিভ স্থান থাকে, আমরা জানি অ্যালোস্টেরিক এনজাইম হলে পরে তার অ্যালোস্টেরিক সাইট থাকে। অম্ল ক্ষারের প্রশমন ঘটে, এখানে উৎসেচকের সাথে অম্ল ক্ষারের কোনো গল্পই নেই। উৎসেচকের ঘনত্ব বাড়ে, উৎসেচকের যদি ঘনত্ব বাড়ে তার সাথে উৎসেচকের বিক্রিয়ার হার, হ্যাঁ উৎসেচকের ঘনত্ব বাড়ার সাথে উষ্ণতার কোনো সম্পর্ক নেই, কারণ প্রথমেই বলে দিয়েছে উচ্চ তাপমাত্রায় উৎসেচকের বিক্রিয়ার হার। তাহলে উচ্চ তাপমাত্রাটা এখানে ফ্যাক্টর। তাহলে এখানে সঠিক অপশন কিন্তু হবে উৎসেচকের সক্রিয় স্থান বা অ্যাক্টিভ সাইট, যেটাকে বলা হয়। অ্যাক্টিভ সাইট বাদ দিয়ে আরেকটা সাইট থাকে যেটাকে অ্যালোস্টেরিক সাইট বলা হয়। তো এই অ্যাক্টিভ সাইটের কিন্তু পরিবর্তন হয়, ফলে সেখানে উৎসেচকের সঙ্গে সাবস্ট্রেটের বাইন্ডিং হয় না, এবং সেখানে উৎসেচক সাবস্ট্রেট বা এনজাইম সাবস্ট্রেট যে কমপ্লেক্স হয়, আমরা জানি যে এনজাইম প্লাস সাবস্ট্রেট বিক্রিয়া করে, প্রথম অবস্থায় এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করে, এবং তার পরবর্তীতে এনজাইম আর প্রোডাক্ট তৈরি হয়, এনজাইম আর প্রোডাক্ট তৈরি হয়। এই যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করলো, এখানে কিন্তু এনজাইম আর সাবস্ট্রেট নিজেদের অ্যাক্টিভ সাইটের মাধ্যমে যুক্ত হয়। তো এই অ্যাক্টিভ সাইটে যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে সাবস্ট্রেট এসে বাইন্ড করতে পারবে না, এবং সেখানে কোনো রকম বিক্রিয়া হবে না, অটোমেটিকলি বিক্রিয়ার হার হ্রাস পেয়ে যাবে। নাও নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে, এমআরএনএর যে সিকোয়েন্স কোনো কিছু কোড করে না তাকে বলে। আমরা জানি এমআরএনএ জ্যাকব এবং মোনাডের যে ওপেরন মডেল পড়েছিলাম আমরা যদি মনে করতে পারি, জ্যাকব এবং মোনাডের 5' to 3', 5' OH, 3'
পলি এ টেল ছিল, এখানে অনেকগুলো অ্যাডেনিন ছিল এখানে। আচ্ছা, এর মধ্যে আমার স্ট্রাকচারাল জিন ছিল আর হচ্ছে আমার ফাংশনাল জিন ছিল, ওকে, তো অপারেটর জিন ছিল। তো সেইখানে যেগুলো আমার কাজ করতো, কোডস যেখানে থাকবে, এমআরএনএর মধ্যে কোডন থাকে আমরা জানি, তো যে অঞ্চলে কোডন থাকে না সেটাকে আমরা কি বলেছিলাম, সেটাকে আমরা বলেছিলাম ইন্ট্রন। সেটাকে আমরা কি বলেছিলাম, ইন্ট্রন। যে অঞ্চলে কোড থাকে সেটাকে আমরা বলেছিলাম এক্সন। তো এখানে অপশানগুলো কি দিয়ে রয়েছে, প্রথম অপশন দেওয়া আছে ইন্ট্রনস, দ্বিতীয় অপশন ইন্টারফেরন। ইন্টারফেরন আমাদের ইমিউন সিস্টেমের সাথে জড়িত, ওকে। এক্সনস যেখানে কোড থাকে, এন্ডনস বলে কিছু নেই। তাহলে এখানে আমাদের কি বলছে, এমআরএনএ যে সিকোয়েন্স কোনো কিছু কোড করে না, যা কোনো কিছু কোড করে না বলতে এখানে প্রোটিনের জন্য কোনো কোডনস থাকে না, তাহলে সেটাকে আমরা কি বলবো, ইন্ট্রন। সেটাকে আমরা বলবো ইন্ট্রনস, ওকে। নেক্সট কোশ্চেনে চলে যায়, কোন দশায় স্পারমাটোজেনেসিসের মিওটিক বিভাজন ঘটে? কোন দশায় স্পারমাটোজেনেসিসের মিওটিক বিভাজন ঘটে? স্পারমাটোজেনেসিস আমার সেমিনিফেরাস টিবিউলের মধ্যে ঘটছে। তো এইটাকে আবার একটু আমরা আলোচনা করে নিই। স্পারমাটোজেনেসিসকে আমরা 3টে ধাপের মাধ্যমে সম্পন্ন করব। স্পারমাটোজেনেসিসকে এখানে কি কি অপশন রয়েছে, দেওয়া রয়েছে মাল্টিপ্লিকেশন স্টেজ, গ্রোথ ফেজ, ম্যাচুরেশন ফেজ, কোনোটি নয়, পরপরই দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি স্পারমাটোজেনেসিস এই 3টে স্টেজের মাধ্যমে হয়, মাল্টিপ্লিকেশন, গ্রোথ ফেজ, ম্যাচুরেশন ফেজ। প্রথমে কি হয়, এই যে স্পারমাটোগোনিয়া সেলগুলো রয়েছে এখানে, তো এই স্পারমাটোগোনিয়া সেল, এই স্পারমাটোগোনিয়া সেল মাইটোটিক্যালি ডিভাইড করে স্পারমাটোগোনিয়া এ, আর বি সেল তৈরি করে। এ সেলগুলো স্টেম সেল হিসাবে রিজার্ভ হয়ে থেকে যায়, কারণ এই যে এখানে হলো এটা মাইটোসিসের মাধ্যমে হবে, মাইটোসিস বা মাইটোটিক্যালি ডিভাইড করে করে মাল্টিপ্লিকেশন করে সংখ্যা বৃদ্ধি করলো, স্পারমাটোগোনিয়াগুলোরই সংখ্যা বৃদ্ধি হলো, এবং সেইখানে ওরা কিন্তু স্পারমাটোগোনিয়া এ এবং স্পারমাটোগোনিয়া বি তৈরি করলো। স্পারমাটোগোনিয়া এগুলো স্টেম সেল হিসেবে থেকে যায়, আর বিগুলো আমার স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় পার্টিসিপেট করে। তো এই স্পারমাটোগোনিয়া এ আর বি যতক্ষণ হলো সেটাকে মাল্টিপ্লিকেশন বলছি। এবার এই স্পারমাটোগোনিয়া বিটা কি হবে, লার্জ সাইজ হয়ে যাবে, মাইটোটিক্যালি ডিভাইড করে অনেকগুলো সেল তৈরি করবে, লার্জ সাইজ হয়ে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি করবে, তৈরি করবে। তো এখানে এই যে সেলটা এনলার্জ হলো, এটাকে আমি গ্রোথ ফেজ বলবো। এবার এই প্রাইমারি স্পারমাটোসাইট, যার মধ্যে 2n সংখ্যক ক্রোমোজোম আছে, স্পারমাটোগোনিয়াতেও 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, এবার এর কি হবে, প্রাইমারি স্পারমাটোসাইট যেটা আছে, যেটাকে আমরা গ্রোথ ফেজ বলছি, নেক্সট স্টেজটাকে গ্রোথ ফেজ বলছি। এবার এর মিওসিস হবে, প্রাইমারি স্পারমাটোসাইটটা এবার মিওসিস করে সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেখান থেকে স্পারমাটিড তৈরি করবে, ওকে। তো তাহলে আমাদের কি বলছে, কোন দশায় স্পারমাটোজেনেসিসের মিওটিক বিভাজন শুরু হয়? আমাদের অপশন হবে ম্যাচুরেশন বা পূর্ণতা প্রাপ্তি দশায়, ম্যাচুরেশন বা পূর্ণতা প্রাপ্তি দশায়, ওকে। নেক্সট কোশ্চেনে চলে যায়। নেক্সট কোশ্চেন বলছে, প্রাচীনতম জীবন্ত মাছ কোনটি? কি কি অপশন রয়েছে? অপশন এ অ্যাসিপেন্সার। অ্যাসিপেন্সার হচ্ছে স্টারজিয়ন উদাহরণ, যাকে করাত মাছ বলা হয়। অ্যাসিপেন্সারের উদাহরণ কি, করাত মাছ, ওকে। সিলাকান্থ, পলিপটেরাস, এক্সোসিটাস। এক্সোসিটাস আমরা জানি উরুক্কু মাছকে বলা হয় এক্সোসিটাস, উরুক্কু মাছ। আচ্ছা, পলিপটেরাস এটা এক ধরনের আফ্রিকাতে পাওয়া যায় লাংফিশ, এটাকে লাংফিশ বলে, আফ্রিকাতে পাওয়া যায়, আফ্রিকান লাংফিশ বলা হয়, আফ্রিকান লাংফিশ বলা হয়। পরে রইল সিলাকান। এই সিলাকানকে বলা হয় অ্যানসিয়েন্ট, প্রাচীনতম মাছ, এটাও কিন্তু লাংফিশ। এর এক্সাম্পল হচ্ছে ল্যাটিমেরিয়া সিলাডন, ল্যাটিমেরিয়া এর উদাহরণ। তাহলে আমাদের রাইট অপশন কিন্তু হবে সিলাকান। এটাকে অ্যানসিয়েন্ট লিভিং ফিশ বলা হয় এবং এটাকে লোভড ফিনফিশ বলা হয়। সিলাকান বা ল্যাটিমেরিয়াকে কি বলা হয়? লোভড ফিনড ফিশ অ্যাজ ওয়েল অ্যাজ লাংফিশ অলসো। সিলাকান, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে একটা উদাহরণ হচ্ছে ল্যাটিমেরিয়া সিলাকান বা সিলাডন।
ওকে, নেক্সট প্রশ্নতে চলে যাই আমরা। নেক্সট প্রশ্ন বলছে আমাদের 8 নম্বর প্রশ্ন, মানবদেহের সংক্রমণক্ষম রক্তকৃমি কি? ব্লাড ফ্লুক যেটাকে বলা হয়, রক্তকৃমি বলতে যেটা বলা হচ্ছে ব্লাড ফ্লুক। এখানে অপশন কি দেওয়া রয়েছে? উচেরেরিয়া ব্যানক্রাপ্টি। উচেরেরিয়া ব্যানক্রাপ্টি আমরা জানি যে গোদ কৃমি বলে একে, ফাইলেরিয়া রোগের জন্য দায়ী। আচ্ছা, পরে রয়েছে অ্যানকাইলোস্টোমা ডুওডিনালি। এই অ্যানকাইলোস্টোমা ডুওডিনালিকে বলা হয় ইন্টেস্টিনাল ফ্লুক, আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে ইনফেকশন করা অ্যানকাইলোস্টোমা ডুওডিনালিস। স্কিস্টোসোমা জ্যাপোনিকাম বা সিস্টোসোমা জ্যাপোনিকাম। আর অপশন রয়েছে ডি, ফ্যাসিওলা হেপাটিকা। ফ্যাসিওলা হেপাটিকা আমাদের লিভারে ইনফেকশন করে, যকৃৎ কৃমি বা লিভার ফ্লুক বলা হয়, ভেড়ার শরীরে পাওয়া যায়। পরে রইল সবার শেষে সিস্টোজোমা জ্যাপোনিকাম। এর দুটো হোস্ট, একটা হচ্ছে হিউম্যান আর একটা হচ্ছে স্নেল। ফ্যাসিওলা হেপাটিকার যেমন দুটো পোষক বা হোস্ট ছিল, আমরা জানি একটা ভেড়া এবং একটা স্নেল বা শামুক। এখানে কিন্তু সিস্টোসোমা জ্যাপোনিকামেরও দুটো হোস্ট, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে স্নেল। তো স্নেলদের দেহ থেকে কিন্তু আমাদের শরীরে এই সিস্টোজোমা জ্যাপোনিকাম আসে এবং এইটাকেই বলা হয় ব্লাড ফ্লুক। তাহলে আমাদের রাইট অপশন হয়ে যাবে সিস্টোসোমা জ্যাপোনিকাম। সিস্টোসোমা জ্যাপোনিকাম। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এর পরের ভিডিওতে আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।